সূচনা করেছে। আরটিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগে আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি উৎসব মুখর পরিবেশে। অসাম্প্রদায়িক চেতনার একটি উৎসব, বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব। আরেকদিকে ক্রিকেট উৎসব চলছে। বাংলাদেশ দল জয় অর্জন করেছে সাফল্যজনকভাবে। আগামী ক্রিকেট ম্যাচগুলোতে বাংলাদেশ দল আরো ভালো করবে, সেটি আমাদের প্রত্যাশা। আর সামনে আমাদের নির্বাচন, উৎসব মুখর নির্বাচন, সেটি আমরা চাই। আমাদের আজকের আলোচক আপনারা যারা আছেন, আপনাদের চারজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা প্রথমে রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে 28 এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রেস ব্রিফিংয়ে আমাদের এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা করছেন যে একটা উৎসব মুখর নির্বাচন হবে। আপনার কি মনে হয়? প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা আমাদের কাছে সবসময় সন্দেহজনক মনে হয়, সেটা তো আর একটা রাজনৈতিক বিষয়। কিন্তু আমি সিটি কর্পোরেশন নির্বাচনটাকে বলতে চাই যে গত 3 মাস ধরে বাংলাদেশ একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিল। একদিকে ক্ষমতায় যারা আছেন তারা ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য যথাসাধ্য যা কিছু করতে গিয়ে একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস যেমন নামিয়ে এনেছেন, আবার ক্ষমতা প্রত্যাশী যারা তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরও যা যা করা সম্ভব তা করতে গিয়ে জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ নিয়ে এসেছিলেন। ফলে রাষ্ট্রীয় সন্ত্রাসে যেমন 64 জন মানুষের মৃত্যু হয়েছে, তেমনি আবার পেট্রোল বোমায় আগুনে প্রায় 140 জন মানুষের মৃত্যু হয়েছে। এই যে মৃত্যু, দুদিক থেকে সাধারণ মানুষের উপর যে আক্রমণ, এখান থেকে দু দলই হয়তো চাইছিল একটা এক্সিট রুট বের করবার জন্য। সেই আপনি বলতে চাচ্ছেন যে দুইজনের জন্য, দুই দলের জন্য এই নির্বাচনটি একটা মানে দম ফেলবার সুযোগ মাত্র। কিন্তু এটা কোনো সাময়িক যুদ্ধবিরতির মতোই। হয়তোবা আমরা আশঙ্কার মধ্যে থাকবো, হয়তো এই হয়তোটা চূড়ান্তও হয়ে যেতে পারে যে নির্বাচনের পরে আবার একটা সহিংস পরিস্থিতির দিকে দেশ হয়তোবা যেতে পারে। তা আমরা মনে করি যে নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা না করে শুধু নির্বাচন করে কিন্তু গণতন্ত্রকে স্থায়ী করা যায় না। নির্বাচন গণতন্ত্রের একটি অংশ। আমরা যেটা মনে করছি যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বলেছেন, এবং আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশে যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, তারাও এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করছে। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারাও স্বাগত জানিয়েছে। তো এটি আমাদের দেশের বাইরেও যারা আছেন তারা আমাদের নির্বাচনটি চান, দেখতে চান। সেই দিক থেকে একটা সাধারণ, আমরা বলবো যে সাধারণ প্রত্যাশা যে একটা আপাত শান্তি এবং স্বস্তির পরিস্থিতিটা বিরাজ এটি যেন বজায় থাকে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা নজরুল ইসলাম বাবু, আমরা আপনার কাছে আসতে চাই। আপনি রাজনীতি করেন, আপনি সংসদ সদস্য। আমরা একটা বিষয় এখানে বলতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব বলেছেন যে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন, এবং চট্টগ্রামেও বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, ঢাকাতেও কিছু আছে। তোফায়েল সাহেব আজ সেই কথাটি বলেছেন, অর্থাৎ শুক্রবার। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক রয়েছেন। আপনার প্রশ্নটি আসলে শুধু বাণিজ্য মন্ত্রীকে কোট করলে চলবে না, এটা আমি প্রতিনিয়তই দেখছি যে আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া থেকেও কিন্তু প্রার্থীদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, এটা হচ্ছে। এরকম তো থাকবেই। নির্বাচন আসলে যদি নিষ্ফল হয় তাহলে তো চলবে না, এরকম প্রশ্ন থাকবে, প্রশ্নের ব্যাখ্যা থাকবে। তা আপনার প্রশ্নটা এই কারণে আমি বলি যে যুক্তিযুক্ত, যে বেগম খালেদা জিয়া এখনো পুলিশ পহরায় আছেন, পুলিশ গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ধরে নিতে পারেন। উনি পুলিশকে সাথে নিয়ে যখন ভোট চাইতে যান তখন এই বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হয়। সেইখান থেকেই আমার মনে হয় বাণিজ্য মন্ত্রী এই কথাটা পহেলা বৈশাখে যে উনি অংশগ্রহণ করেছিলেন পার্টির সামনে, সেটি বলেছেন, সেটা আপনি জানেন। আর বিশেষ করে যে আচরণবিধি লঙ্ঘনের কথা জাস্টিফাইড করাটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু সবাই বলে যাচ্ছেন। এই বিষয়টি কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ায় বা পত্রিকায় বলার কথা না। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনে যাবেন। আমরা আদৌ দেখছি না যে কোনো প্রার্থী তা কারো বিরুদ্ধে যে এই বিষয়ে এই প্রমাণাদি নিয়ে অভিযোগ করেছে। যেমন আমি খুব ভালো লেগেছে সেদিন আমাদের সাহিদ খোকন সাহেবকে প্রশ্ন করলেন একটি মিডিয়া থেকে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন, এই বিষয়টি এই আব্বাস ভাইয়ের ওয়াইফ অভিযোগ আকারে বলেছেন। তিনি বললেন, উত্তর দিলেন সাহিদ খোকন যে উনি তো আমার চাচি হন, উনি আপনাকে বলবেন কেন? যদি আমার বিরুদ্ধে এই অভিযোগ থাকে তাহলে উনি নির্বাচন কমিশনে যে অভিযুক্ত করুক, আমাকে ডাকলে আমি নিশ্চয়ই জবাব দেব।
না, তবে এবারের নির্বাচনে শুরু থেকেই কিছু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই বিষয়টিও ভালো, কিন্তু আপনারা কি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে? আমার জানা নেই। করেন নাই। আচ্ছা, এবার আমরা শামা ওয়াইদের কাছে আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস, এবং আদালত তাদের আগাম জামিনের ব্যাপারে বিভক্ত রায় দিয়েছে। এই ক্ষেত্রে তার পক্ষে কি নির্বাচনে অংশগ্রহণ করা বা সুস্থভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতে চাই, যেহেতু আপনি ঢাকা দক্ষিণের কথা তুললেন, আমি প্রথমে ওভারঅল ইলেকশনটার কথা বলতে চাই যে আমি একটি ব্যাপারে বাবু ভাইয়ের সাথে একমত যে উনি নির্বাচন কমিশনের কথাটা তুলে এনেছেন। এখানে কিন্তু বর্তমানে এই 1 মাস 28শে এপ্রিল পর্যন্ত দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু ওনাদের এই কনস্টিটিউশনে ওনাদের যে রাইট দেওয়া আছে সেই রাইটটা যদি নির্বাচন কমিশন এক্সারসাইজ করে বা করত, তাহলে হয়তো অনেক সমস্যার কিন্তু সমাধান হতো, যেটা আমরা বিগত দিনেও দেখিনি, এখনো দেখছি না। নির্বাচন কমিশন কিন্তু বিভিন্ন আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, প্রথম আলোতে আজকে একটা নিউজ এসছে, লিড নিউজ, আওয়ামী লীগের 16 প্রার্থীকে মামলা থেকে রেহাই। ঠিক আছে, এটা কিন্তু গত 2014 আগে। ঠিক আছে, 2014 আগে কেন, তারও আগে হতে পারে মামলা, আমি সেটা বলছি না, কিন্তু রিসেন্টলি মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে এবং এরা কিন্তু সব প্রার্থী, এরা কিন্তু প্রার্থী। এটা কিন্তু অনেক আগের। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই প্রত্যাহার মামলা প্রত্যাহারের বিষয়টি এই 2 বছরের মধ্যে নয়। আচ্ছা আচ্ছা, আগে প্রত্যাহার করা হয়েছে। এরা এই 16 জন কিন্তু এখন নির্বাচন কমিশনের প্রার্থী, এরা কিন্তু, এবং এখানে ডিটেইলস যেটা আমি পড়েছি যে এরা এক একজন একাধিক মার্ডার কেসের আসামি বা বিভিন্ন সময় আসামি। এবং একই পত্রিকায় আপনি দেখেন এখানে আছে 2 কাউন্সিলর প্রার্থীকে, আমাদের একজন উত্তরে একজন দক্ষিণে, 2 কাউন্সিলর প্রার্থীকে হুমকি দিয়ে তাদেরকে এই ইলেকশন থেকে তাদেরকে সরে দাঁড়ানোর জন্য বাধ্য করা হয়েছে। এটা হচ্ছে ঢাকা দক্ষিণের 9 নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মকবুল আহমেদ আকন্দ, এবং ঢাকা উত্তরের 12 নম্বর ওয়ার্ডের হিমাংশু কিশোর দত্তকে হুমকি দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ যেই বলেন, এরা হুমকি দিয়েছে যে ইলেকশন করতে পারবা না, তারা কিন্তু সরে দাঁড়িয়েছে। এটা আরেকটা আমি বলি, বিএনপি সমর্থিত কাউন্সিলর ঢাকা উত্তরের গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে 11 নম্বর ওয়ার্ডের SM কাউসারকে গ্রেফতার করা হয়েছে, এবং তখন উনি প্রচারণায় ছিলেন। হ্যাঁ, এই বিষয়ে একটু বলি যে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, বিভিন্ন মামলা আছে। আপনি তো এখন মির্জা আব্বাসের কথা বললেন, এখন কিন্তু নির্বাচন কমিশনের যে মিরপুরে তার কিন্তু মামলার জামিন নেই, যে আমি কারণে তো পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে সেটাই বাধ্য বলছি। হয়েছে। মির্জা আব্বাসের শুধু একটা না, ওনার বহু মামলা আছে, ওনার 50-এর অধিক মামলা ওনার বিরুদ্ধে আছে। এখন ওনার প্রথম কথা, উনি দক্ষিণের আমাদের বিএনপি ক্যান্ডিডেট, উনি যদি জামিন না পান, এবং বাকিদের আমরা দেখছি যে দক্ষিণের অন্যান্য ক্যান্ডিডেট, অন্যান্য দলের ক্যান্ডিডেট, সরকার দলীয় ক্যান্ডিডেট এবং উত্তরের সরকার দলীয় ক্যান্ডিডেট সবাই অবাধে তারা নির্বাচন প্রচারণা চালাচ্ছে, সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড আমি দেখি না। আমি একটু পিছনে যেতে চাই, আপনি আমাকে 2 মিনিট সময় দিবেন। যখন এই নির্বাচনটা ঘোষণা করা হয়, তখন কিন্তু মানে মনোনয়নপত্র যখন জমা দিবে আমাদের বিএনপি সমর্থিত কমিশনাররা, তারা কিন্তু মানে মনোনয়নপত্র জমা দিতে পারেনি অনেকে, যে ওখান থেকে যেখানে মনোনয়নপত্র জমা দিতে গেছে তাদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা পত্রপত্রিকায় এসছে। আমি আরেকটু পিছনে যাই, নির্বাচন কমিশনের রোল যদি আমি দেখি, নির্বাচন কমিশনের কাছে আমাদের কিছু প্রতিনিধি একবার গেলেন যে সুশীল সমাজে কিছু, যে আদর্শ ঢাকার ব্যানারে এমাজউদ্দিন সাহেবের নেতৃত্বে একটি টিম গেলেন, তারপরে গেলেন হান্নান শাহর নেতৃত্বে একটি টিম। যখন এমাজউদ্দিন সাহেবের নেতৃত্বে টিমকে ওরা অনুরোধ কি করলেন যে এই যে জমা দেওয়ার তারিখটা 2 দিন পিছিয়ে দেওয়া হোক। একই দিনে বা তার আগের দিন হয়তো পুলিশের আইজি গেলেন, রিকোয়েস্ট কি করলেন যে এপ্রিলের মের মধ্যে যদি ইলেকশন করা হয় তাহলে ওনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, সিকিউরিটির দিক দিয়ে বলেন, সুবিধা হয়। না, আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি খেলার কথা বলছেন, যে আজকে যে খেলাটা হলো সেই খেলার কথাও বলেছেন, সব মিলিয়ে ওনারা যাই হোক ওনাদের বিবেচনায় সেটা ওনারা একটা অ্যাডভাইস করে এসছেন। এবং সুবোধ বালকের মতো আমাদের নির্বাচন কমিশনার বের হয়েই কিন্তু একেবারে বলে দিলেন যে 28শে এপ্রিল নির্বাচন হবে।
হ্যাঁ, এবং কিন্তু উনি এই যে আরেকটা যে টিম গেল এমাজুদ্দিন সাহেবের, সেটা কিন্তু কথাটা উনি রাখলেন না, কিন্তু রাখলে কিন্তু এখানে কোনো রুলের বরখেলাপ হতো না। নির্বাচন কমিশন এবং একটা আমাদের সিদ্ধান্ত কথা হচ্ছে নিয়েছে। যে নির্বাচন কমিশনের আন্ডারে আমরা দেখেছি, বিগত দিনেও আমরা উপজেলা নির্বাচন দেখেছি, একটি প্রথম ফেজ ছাড়া একটি উপজেলা নির্বাচন একটি ফেজও সুষ্ঠুভাবে হয়নি, বরঞ্চ মাঝখানে উপজেলা নির্বাচনের মাঝখানে নির্বাচন কমিশনার দেশ ছেড়ে চলে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার, বাকিরা চালিয়েছেন। এবং আমি মনে করি যে যতদিন পর্যন্ত এই যে আমি কতগুলো উদাহরণ দিলাম, এই লেভেল প্লেইং ফিল্ড না হবে, যে আমার বিএনপির অলমোস্ট 950টার উপরে মামলা বিভিন্ন কমিশনারের এগেইনস্টে, হ্যাঁ, বিভিন্ন এখন এরা তো প্রথম কথা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, কমিশনার নির্বাচন করবে কিভাবে? আগামী 28 এপ্রিল একটা সুস্থ সুন্দর নির্বাচন আমরা চাই। আপনার কাছে আবার আসবো, আপনি পরবর্তীতে আবার বলবেন। আমার কথা হচ্ছে এখনো সেই পর্যায়ে নির্বাচন কমিশন নিতে পারেনি। আচ্ছা, নির্বাচন কমিশনের আমরা কিছু উদ্যোগ দেখছি যে বিভিন্ন সিটি কর্পোরেশনে গিয়ে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তিনি গিয়েছেন এবং ঢাকার উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করেছেন প্রার্থীদের সাথে, নির্বাচনকে কিভাবে আরো সুন্দর এবং সহজ করা যায় এবং উৎসবমুখর করা যায়, সেই বিষয়টি সম্পর্কে আপনি একটু বলবেন। সামাবায়দের কোনো বিষয় যদি আপনি বলতে চান সেটা বলবেন, তারপর আমরা অন্য বিষয়ে আসবো। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। এবং নববর্ষের শুরুতেই আমি আরটিভির সমস্ত দর্শক এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথাগুলো বলা হচ্ছে এখন, আমার সাথে যিনি এখানে উপস্থিত আছেন বিএনপির পক্ষ থেকে কিছু বক্তব্য, ওনাদের অতীত থেকে আমরা লক্ষ্য করি যে জিনিসগুলি ওনাদের পক্ষে যায় সেগুলি ঠিক আছে, আর যেগুলি পক্ষে যাবে না সেগুলি লেভেল প্লেইং ফিল্ড নাই অথবা বিভিন্ন অভিযোগ আছে, এগুলি ওনারা চলমান বক্তব্য দিয়েই থাকেন। প্রথমে আসি আমি মির্জা আব্বাস সম্বন্ধে। উনি বলেছেন মির্জা আব্বাসের মামলাগুলো কিসের? ওনার মামলাগুলি গাড়ি পোড়ানোর মামলা আছে, দুর্নীতির মামলা আছে, উনি যখন পূর্তমন্ত্রী ছিল প্লট বরাদ্দের অনিয়মের মামলা আছে। এগুলি কিন্তু সবগুলি আওয়ামী লীগের আমলে করা হয় নাই, এগুলি দুদকের মামলা 111-এর সময়। তো এইসব মামলায় উনি ফেরারি আসামি। ওনার স্ত্রী দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন প্রার্থী হয়ে ওনার পক্ষে। তো এই আইন আদালতের ব্যাপার, এগুলি নির্বাচন কমিশনের কি করার আছে আপনি বলেন? আমার প্রশ্ন ওনার কাছে, ওনারা চাচ্ছেন হয়তো নির্বাচন কমিশন নির্বাচন উপলক্ষে যদি কোনো প্রকার, আমার কথাটা একটু বলতে দেন, আমি একটু কথা শেষ করি, আমাকে 2 মিনিট সময় দিবেন। কমিশনের ব্যাপারে সবসময় ওনাদের বক্তব্য থাকে, ওনারা এই কমিশনের আন্ডারে ওনারা সবসময় আবার ইলেকশনে অংশগ্রহণ করেন। জয়লাভ করলে ঠিক আছে, কিন্তু যখন পরাজিত হন তখন ঠিক নেই। আমরা দেখেছি এইবারেরটা দেখবো 28 তারিখের পরে, আমরা 28 তারিখের পরে এইবারে ইলেকশনের রেজাল্টের পরে যদি জয়লাভ করে এক ধরনের বক্তব্য আসবে গতানুগতিক, আবার যদি পরাজিত হয় তাহলে সেই কারচুপি হয়েছে, এটা হয়েছে, রিগিং হয়েছে, এই সমস্ত সেটা নাও হতে পারে। এবার সেটা নাও হতে পারে, আমাদের হতে পারে না। আমার বক্তব্য যেটা আমি বলছি এটাই হবে কেন? কারণ এগুলি একদম কম্পিউটারাইজড করা আছে, প্রোগ্রামিং করা আছে। বিএনপির পক্ষ থেকে কি প্রেস রিলিজ আসবে, কি কথা আসবে। ওই যে একসময় লালবাগে পরাজিত হওয়ার পরে লালবাগে 7 মার্ডার হয়েছে, এরপরে আরো খোকা সাহেব যখন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটকে নির্বাচনে দাঁড়াইতেই দেওয়া হয় নাই। এখন তো বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হচ্ছে, কিন্তু ওই সময় আমরা ইলেকশনও করতে পারি নাই। এই কথাগুলোকে মানুষ ভুলে গেছে? ভুলে নাই। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা আবার আসবো আপনার কাছে। এখন আপনি আরেকটি জিনিস আমি একটু বলিনি, কমিশনারদের ব্যাপারে বলছে। আমার কাছে এখানে সমস্ত ঢাকা শহরের কমিশনারের লিস্ট আছে। আওয়ামী লীগ যে সমস্ত কমিশনারদের তালিকা দিয়েছে, এর ভিতরে যদি কোনো আসামি থাকে এবং চাঁদাবাজ থাকে এবং সন্ত্রাসী থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ, সমাজের সবচেয়ে সুনাম যাদের আছে, মহল্লায় যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে দেওয়া হয়েছে। আর বিএনপি থেকে যাদেরকে দেওয়া হয়েছে তারা গাড়ি পোড়ানোর মামলা আছে, তারা মানুষ হত্যার মামলা আছে এবং চাঁদাবাজির মামলা আছে। এই মামলাবাজদের আপনি ইলেকশনে করার এবং প্রচারণা চালার বা সুযোগ দিবেন কিভাবে? আচ্ছা, সেটি আমরা দেখব। আর 28 এপ্রিল বোঝা যাবে যে সন্ত্রাসীদের পক্ষে নাকি কার ভালোদের পক্ষে থাকে জনগণ, আমরা সেটি আমরা দেখতে চাই। 28 এপ্রিল আমার ধারণা, আমার বিশ্বাস
বা ঢাকাবাসী কখনো এই সমস্ত সন্ত্রাসীদের পক্ষে, যারা কিছুদিন আগেও গাড়ি পোড়াইছে, মানুষ মারছে এবং পেট্রোল বোমা জ্বালিয়েছে, এদের পক্ষে ভোট দিবে না। আপনার কাছে আবার আসবো, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আমাদের মেয়র নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, আমরা একটা জিনিস বলি যে 3টি সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সহ তারা যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহারে আধুনিক বিশ্বের যেসব সিটি কর্পোরেশনগুলো আছে, সেই সিটি কর্পোরেশনের সাথে মিল রেখে কোনো প্রতিশ্রুতি কি তারা দিয়েছেন? আমরা সেটা যানজট নিরসন এক্ষেত্রে করবেন, মানে ময়লা আবর্জনা পরিষ্কার করবেন, কিন্তু আধুনিক বিশ্বের সাথে মিল রেখে কোনো ইশতেহার কি তারা প্রকাশ করেছেন? এখানে দুটো জিনিস, যেমন আমি একটা কথা একটু আপনাকে এক্সাম্পল দিই, অন্য দেশের কথা বাদ দিলাম, ইন্ডিয়ার কলকাতার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু রাস্তার পাশে 3 ধরনের পানি থাকে, গরম পানি, নর্মাল পানি, ঠান্ডা পানি, এবং মানুষ সেটা সেখান থেকে খায় এবং গ্রহণ করে, এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটার। গাড়ি থামিয়ে অনেকে বোতলে করে পানি নেয় সেখান থেকে, এবং পথচারী যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ওখান থেকে পানি পান করেন। রাস্তার পাশে গোসল করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে রাস্তায় অনেক মানুষ চলাফেরা করেন, কিন্তু তাদের পানি, পিওর ড্রিঙ্কিং ওয়াটারের কোনো ব্যবস্থা, কোনো প্রতিশ্রুতি অথবা টয়লেট নির্মাণ অথবা অন্য কিছু, সেই প্রতিশ্রুতিগুলিকে আমাদের এই মেয়র প্রার্থীরা দিয়েছেন? আমি প্রথমে একটু বলতে চাই যে আমাদের মেয়র ক্যান্ডিডেট যারা হয়েছেন, হাতে গোনা 2-1 ছাড়া, তারা বেশিরভাগই কিন্তু একটা অবাস্তব প্রতিশ্রুতি জনগণের কাছে দিচ্ছেন। প্রথমত তারা কি এটা জেনে করছেন নাকি জানেন না, এ ব্যাপারে একটু সন্দেহ আমাদের আছে। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র, তাদের কার্যবিধি কতটুকু, ক্ষমতা কতটুকু? আমার ধারণা তাদের ক্ষমতা আছে এইটুকু, জীবিত মানুষদের জন্য তারা আবর্জনা পরিষ্কার করতে পারবেন, আর মৃত মানুষদের জন্য গোরস্থানটাকে সংস্কার করতে পারবেন। এর বাইরে কিন্তু তেমন কোনো কাজ করার মতো ক্ষমতা তাদের হাতে নাই। কিন্তু এই কাঠামোর মধ্যে যেগুলো করা দরকার ছিল, সেই কথাগুলো যদি বলতে পারতেন। ঢাকা শহরে প্রতিদিন 40 লক্ষ মানুষ যাওয়া এবং আসা করে। যদি 10,000 মানুষের জন্য একটা করে পাবলিক টয়লেটের ব্যাপার থাকে, তাহলে 400 পাবলিক টয়লেট এখানে থাকা উচিত। আছে 36টা, তার মধ্যেও সেগুলো দখল বেদখল কত রকম কিছু হয়েছে। জাস্ট একদম ফার্ম গেটের সামনে একটা পাবলিক টয়লেট, সেটার অর্ধেকটাকে দখল করে সেখানে হোটেল বানানো হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে নাগরিকদেরও সচেতনতা প্রয়োজন। নাগরিকদের মতো অসহায়তা আর আমাদের এখানে নাই। নাগরিকদের ভোট দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আর কিছু চাইবার ক্ষমতা নাই। অদৃষ্ট কাছে ছাড়া তারা হয়তো আর কারো কিছু চাইতেও পারে না। আচ্ছা, ধরুন ঢাকা শহরের মতো এত বড় একটা শহর, কোথায় উদ্যান, কোথায় পার্ক? এই যে নববর্ষের এই ঘটনাটা যে ঘটলো, কেন ঘটলো বলুন তো? গোটা ঢাকা শহরের মানুষ একটা জায়গায় এসে সম্মিলিত হয়। 1,64,00,000 মানুষের একটা ঢাকা শহর, সেই শহরে যে একটা বড় উদ্যান আছে, সেই উদ্যানটা সংকুচিত হতে হতে এমন একটা জায়গায় এসছে। তারপরেও একটা জিনিস দেখেন, সেখানে কোনো পাবলিক টয়লেট নেই। সোহরাওয়ার্দী উদ্যানে কোনো পাবলিক টয়লেট নেই। এখানে যে হাজার হাজার নারীরা আসবেন, তারা কোথায় যাবেন? তো ফলে আমাদের ঢাকা শহর এটা নারীদের জন্য উপযোগী করে গড়ে তোলার কথা ভাবা হয়নি। শিশুদের জন্য এটা নিরাপদ নয়, বৃদ্ধদের জন্য এটা টিকে থাকাটা খুবই কঠিন এবং কষ্টকর। যদি সিটি মেয়ররা পার্কের কথা যদি বলি, শিশুদের কথা যখন বললেন, শিশু পার্কের কথা যদি বলি, সেখানে শিশুদের খাবারের কিন্তু কোনো ভালো ব্যবস্থাও নেই। তারা বিষাক্ত অনেক জিনিস খাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু আমরা কেউ, আপনি যেটা বললেন যে একটা সময় 1864 সালে যখন এটা কর্পোরেশন হয়, তারও আগে প্রায় ধরেন 450 বছরের ঢাকার ইতিহাস। তো একদম 2 বর্গ মাইলের একটা শহর, 3000 অধিবাসী নিয়ে শুরু হয়েছিল 1610 সালে। তারপর থেকে এই যে চলতে 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 হতে এখন এটা প্রায় 565 বর্গ কিলোমিটার ঢাকা শহর, 1,64,00,000 মানুষের একটা শহর। তাহলে সেই অনুযায়ী আপনি দেখুন, ব্রিটিশ আমলে কিংবা পাকিস্তান আমলের কথাও যদি বলি, তখন একটা নগর পরিকল্পনার সময় কি ছিল, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে ওয়াটার হাইড্রান্টের ব্যবস্থা ছিল জায়গায় জায়গায়। ইভেন বাবুভাইয়ের মনে আছে, আমরাও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও করেছি, তখনও আমরা কিন্তু ডাইরেক্ট ওয়াসার পানি খেতাম, এবং হোটেলগুলোতে গিয়ে মিছিল করে এসে হোটেলগুলোতে গিয়ে ঢকঢক করে আমরা পানি কিনে খেতাম, পানি নিয়ে খেতাম। এখন সেই ঢাকা শহরের পানি দূষণ করলো কারা? ঢাকা শহরের চারদিকে 4টা নদী। এক সময় ঢাকা ছিল বুড়িগঙ্গা নদীর পাড়ে, এখন ঢাকা কিন্তু বুড়িগঙ্গা থেকে তুরাগ নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। বালু এবং শীতলক্ষা থেকে প্রতিদিন 45 কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হয়। এই পানি এত দূষিত, এত দুর্গন্ধযুক্ত হয়েছে যে ওয়াসা শেষ পর্যন্ত 10 কোটি লিটার পানি আর দিতেই পারছে না। এর জন্য দায়ী কারা? আমরা যদি মনে করি সিটি কর্পোরেশনের কি এই রেসপন্সিবিলিটিগুলো আছে? যদি সিটি কর্পোরেশনের মেয়ররা বলতেন যে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই কাজগুলো করার কথা বলবো, তারা কেউ কেউ কিন্তু বলছেন বিদ্যুৎ দিয়ে দেবো, কেউ বলছেন গ্যাস দিয়ে দেবো। বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা অনেকে বলছেন যে মহিলাদের জন্য গাড়ি নামাবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গাড়িগুলো চালাবে কোথায়? ঢাকা শহরের রাস্তায় কোথায়? ফলে আমরা মনে করি যে সিটি কর্পোরেশনটাকেও যদি জনগণের একটা নাগরিক সেবা কেন্দ্রে পরিণত করতে হয়,
সেক্ষেত্রে যা নাগরিক সুবিধার কথা বিবেচনা করে প্রতিশ্রুতিগুলো দেওয়া দরকার ছিল। আর আরেকটা, আমরা আমাদের বাসদ এবং সিপিবি পক্ষ থেকে যে প্রার্থীদেরকে সমর্থন করেছি, তারা কিন্তু একটা কথা বলেছে এখানে, হয় নগর কাউন্সিল অথবা নগর সরকার এই কনসেপ্টের জায়গায় না আসা পর্যন্ত আমাদের সমস্যাটার একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া সম্ভব। জনাব নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আসবো, তার আগে আমরা আপনার কাছে এই প্রশ্নগুলোই করব। পানির, খাবার পানি, সুপেয় খাবার পানি কিভাবে ব্যবস্থা করা যায়, ফায়ার হাউসের কিভাবে ব্যবস্থা করা যায়, ওয়াটার লাইন সারা পৃথিবীতে আছে, কিন্তু কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, জাপান যেখানে আমরা যাই সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের জন্য রাস্তার পাশে পানির একটা থাকে এবং সেখানে পার্কিং করার নিষেধ। সেই বিষয়গুলো আমাদের এই ঢাকা মহানগরীতেও কিন্তু প্রয়োজন। সেই জিনিসগুলো কিন্তু কারো প্রতিশ্রুতি, কারো নির্বাচনী ইশতেহারে নেই। আপনার কাছে আমরা আসবো, তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ পরে ফিরছি। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাবনারে কি হাওয়ায় মাতালো। পরিবারের প্রতি আপনার নিখুঁত ভালোবাসা উপভোগের সঙ্গী আতাশি এ গ্রেড প্যানেল দিয়ে তৈরি বাংলাদেশের একমাত্র রিয়েল এইচডি টিভি। আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স, a concern of Little Deloy Group। ব্যান্ডকে যারা ভালোবাসেন তাদের জন্য আতাশি, বেশি ভালোবাসি। নিটল ইলেকট্রনিক্স লিমিটেড। Get a good base to hit from. অনুভব করুন মাঠে থাকা জোশ। ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের জন্য আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স লিমিটেড। নাচকে যারা ভালোবাসেন তাদের জন্য আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স লিমিটেড। বিয়ের বন্ধনে যারা আবদ্ধ তাদের জন্য আতাশি, বেশি ভালোবাসি। লিটল ইলেকট্রনিক্স লিমিটেড। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের অনুষ্ঠান নিটল টাটা ডেমোক্রেসি। আপনাদের সাথে আছি আমি খন্দকার ইসমাইল। আপনারা দেখছেন আজকের বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন এবং চলমান প্রসঙ্গ। তার আগে আমরা একটা বাবুভাইয়ের কাছে যাবো, আমরা একটা ফোন নিয়ে নেই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রায়হান পান্থপথ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে বিশ্বের অনেক সিটি কর্পোরেশনের ন্যায় সুযোগ সুবিধা তো নেই, সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রার্থীদের যোগ্যতা হিসাবে অন্তত বিশ্বের 5টি সিটি কর্পোরেশন দেখার অভিজ্ঞতাটা সংযোজন করতে পারে কিনা। তাহলে অন্তত আমরা, আপনি একটু আগে যে আলোচনাগুলো করলেন, কলকাতার পানি, তারপরে জাপান শহর, আমেরিকায় যে ফায়ার হাউস থাকে, অগ্নি নির্বাচন, আমরা কিছুদিন আগে দেখেছি পান্থপথে যখন একটা বিল্ডিং এ আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের পানি শেষ, সেখানে বসুন্ধরা সিটি মার্কেট থেকে তার সেই সাহায্যটা নিতে হয়েছে। এই ক্ষেত্রে যদি সিটি কর্পোরেশনের রাস্তার পাশে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। বাবু ভাই প্লিজ।
না দর্শক তো খুব ভালো প্রশ্ন ভালো করেছে। প্রশ্ন, যে মেয়র নির্বাচিত হতে হলে অন্তত বিশ্বের 5টি সিটি কর্পোরেশন দেখার, আধুনিক বিশ্বের দেখার অভিজ্ঞতা থাকতে হবে যারা মেয়র প্রার্থী হবেন। এইটা আসলে সংযোজন করবেন কিনা নির্বাচন না, কমিশন মনে করতে প্রস্তাব পারে। আর কি, প্রস্তাব। তবে এটা কোনো প্রস্তাবের আওতায় আনা ঠিক হবে না। আচ্ছা একজন মানুষ যখন জন্মগ্রহণ করে সবকিছু জেনে এসে জন্মগ্রহণ করেন না। আচ্ছা, তিনি বড় হন, তিনি শিখেন, তিনি জানেন, তিনি সবকিছু করতে পারেন। এটা আমার বেলায় যেরকম সত্য, আপনার বেলাও তাই, ক্লিন্টনের বেলাও তাই, ওবামার বেলাও তাই, এর চেয়ে বড় তবে যারা কিন্তু একটা তাদের বেলাও তাই। চর্চা থাকে। আমি যে বিষয়টি মেয়র বলতে নির্বাচনে যারা চাচ্ছি, অংশগ্রহণ করছেন, যে স্টাডি করে আসেন, আমি অনেক বলছি কিছু যে নখদর্পণে যারা নিয়ে আসেন। পলিটিক্সে আসেন, যারা মেয়র হতে চান, সবাই হইতে চান মেবি, কিন্তু যারা হবেন তারা কিন্তু ওনার ভোট নিয়ে হবেন, আমার ভোট নিয়ে হবেন, আপনার ভোট নিয়ে হবেন। যারা ভোটটা দিবেন ওনারা বুঝবেন যে কাকে দিলে কি করতে পারে। এটা কিন্তু যিনি প্রশ্ন করেছেন উনি নিজেও বুঝেন। যাই হোক, আমি তর্কে যেতে চাই না। আমি মনে করি যে আমার পছন্দের যে প্রার্থী সাঈদ খোকন, তিনি কিন্তু খুব সুন্দর কথা লিখেছেন তার ম্যানিফেস্টোতে। দেখুন আপনি ইস্তিহারে, পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিকরণ ঢাকা চাই, এটা হলো সাঈদ খোকন। এবং একটি কথা এখানে পরিষ্কার করেছেন, সে আধুনিক উন্নত বিশ্বমানের মহানগর গড়ে তোলার লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নির্বাচনে তিনি মাসমার্কায় ভোট চান। তাহলে আধুনিক বিশ্বের যে কোনো সিটি কর্পোরেশনের সাথে কম্পেয়ার করার মতো আমাদের যদি অর্থবিত্ত হয়, মন মানসিকতা তার আছে, তিনি করবেন। আর রতন ভাই যে কথাটা বলেছেন, রতন ভাই আমার সিনিয়র নেতা, অনেক ভালো বলেন এবং জানেন। তবে উনি একটি কথা বলেছেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস আর বিএনপির সন্ত্রাস, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় যিনি থাকবেন তিনি যে কোনো সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রচালিত যন্ত্র রয়েছে, তা দিয়ে মোকাবেলা করবেন। এটাকে যদি সন্ত্রাস বলা হয় তাহলে পুলিশ প্রশাসন, বিডিআর বলেন, আর্মি বলেন বা আনসার বলেন, কোনো কিছুর তো দরকার হবে না। ওইটা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়। আমি মনে করি যে এটা ওনার সংশোধন করা উচিত। রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের আওতায় যারাই পড়বেন তাদেরকে মোকাবেলা করার জন্য অভিযোগ আছে যে পেট্রোল বোমা আওয়ামী লীগের কর্মীরা মারে, আওয়ামী লীগের কর্মীরা পেট্রোল বোমা মেরেছে। এটা যারা ক্ষোভী, আমি মনে করি যারা ক্ষোভী, নিজের সম্পর্কে জানেন না এবং রাষ্ট্র সম্পর্কে বুঝেন না এবং রাজনৈতিক দল সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের বক্তব্য এই ধরনের। কারণ যিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে রাষ্ট্র পরিচালনা তার দক্ষতা কিভাবে জনগণের সামনে প্রকাশ করবেন? আমি কি আমার ইমেজ লস করার জন্য আমি বোমা মারবো? না, নিশ্চয়ই না। সুতরাং এখান থেকেই বুঝতে পারেন যে বিষয়টি পরিষ্কার এবং বিএনপি মেনেও নিয়েছে, ওনারা পশ্চাৎপদ হয়েই প্রমাণ করেছে যে বোমা সন্ত্রাস এগুলি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু যাওয়া যায় না, এখন পিছুটান দিয়ে দেখি অন্য কোনো উপায় আছে কিনা। এখন মাননীয় প্রধানমন্ত্রী কে আমি ধন্যবাদ দিই যে তার স্থানীয় সরকার মন্ত্রণালয় এই নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছেন, নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছেন। এইটা উৎসব মুখর একটা নির্বাচন হচ্ছে, এটা আপনি নিজেই দেখছেন যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই নির্বাচন নিয়ে কথা বলছেন, মাঠে নেমেছেন, কোন মার্কায় ভোট দিবেন প্রস্তুতি নিচ্ছেন। আমাদের শ্যামাপা যে কথাটা বলেছেন যে কমিশনারকে থ্রেট করে বসিয়ে দেওয়া হয়েছে, আসলে এগুলি অবান্তর কথা। কোনো থ্রেটের প্রয়োজন নেই। আমি বলিনি, প্রার্থী বলেছে। আমি কেন বলবো? আমি তো প্রার্থী না, প্রার্থী বলেছে এবং এটা পত্রিকায় এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করেননি, কোনো প্রার্থী এখন পর্যন্ত নির্বাচন কোন কমিশনে অভিযোগ করেনি, কোনো আইন প্রশাসনকেও জানানো। সুতরাং আমরা শুধু মিডিয়ায় বসে এই কথা বললে তো হবে না, আমাদের বাস্তবতা থাকতে হবে। আমি একটু আগে একজন আমাকে ফোন করে বললো ভাই এই ইন্ডিপেন্ডেন্ট মনে একটা প্রোগ্রাম করে টিভি যে তালাশ, ওখানে 2500 সম্পর্কে একটা প্রোগ্রাম করতেছে, সেখানে 2500 নাকি 2500 ডাকাত। আমি বললাম যে 5 বছরে কয়টা ডাকাতি হয়েছে এটার হিসাব তো আমার কাছে আছে। আমার নির্বাচনী এলাকা, আমার জানা মতে যে যেখানে এই আমরা পুরস্কৃত হয়েছে ওই এলাকার মানুষ এখন ডাকাত মুক্ত হয়েছে, সেখানে কিন্তু একটা মিডিয়ায় এইটা তালাশ নামে অংশগ্রহণ ছিল না। আমার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছেন, সেটা প্রকাশও করেন।
তা এই হলো আমাদের দেশের বাস্তবতা। যখন যার যা ইচ্ছা বলতে পারে, আর যখন নাকি সেই বিষয়ে আপনি মিডিয়ার কথা বলছেন, আমি মিডিয়ার কথা বলছি, সব মিডিয়ার কথা বলছি না, সব সাংবাদিকের কথা বলছি না, সব টকশো যারা উপস্থিত হন সবার কথা আমি বলছি না। আমি বলছি যখন আমি সহ উপস্থিত হব, আমরা আসলে বাস্তবতা রেখেই কথা বলা উচিত। যেমন আপনি যে কথাগুলি বলেছেন যে এই দরকার সুযোগ সুবিধা, এটা আমি খুব পছন্দ করেছি। আবার রতন ভাই যে কথাটা বললেন যে একজন মেয়রের কাজ হলো শুধুমাত্র ওই মৃত্যুর পরে জানাজা শেষে কবরস্থান ক্লিয়ার করা আর এর আগে আবর্জনা পরিষ্কার করা, এইগুলি ঠিক করতে হলে সরকারের কাছ থেকে নিশ্চয়ই যারা এখানে মেয়র নির্বাচিত হবেন তাদের কিছু কাজ রয়েছে। যেমন টয়লেট যদি তৈরি করতে হয় তাহলে সরকারের কাছে যেতে হবে, অভিহিত করতে হবে, ফান্ড নিতে হবে। সুতরাং এই সিটি কর্পোরেশন 56টি সংস্থার সাথে সম্পৃক্ত সিটি কর্পোরেশন। উনি যে সহজভাবে বললেন আমি সেই সহজভাবে বলি না, যিনি নির্বাচিত হবেন তিনিই সরকারের সাথে সম্পৃক্ত থেকে এই ঢাকাবাসীকে উত্তরণ করবেন, এটা আমরা আশা করছি। এই উত্তরণের জন্য আমি কোনো প্রার্থীর কথা বলবো না, আমি যোগ্য প্রার্থীর কথা বলবো, মেধাবী প্রার্থীর কথা বলবো, আমি ঐতিহাসিক প্রার্থীর কথা বলবো যাদের সেই যোগ্যতা রয়েছে। অতীত বিবেচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কথাটা আমার ভাই নাসির বলেছেন যে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলা সুনির্দিষ্ট মামলার কথা তিনি বলেছেন, যে এই মামলা থেকে নির্বাচন কমিশন যদি তাকে অবমুক্ত করতে চায়, তাকে যদি ফ্রি করে দিতে চায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টি হলো তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিভাবে? তাইলে বাংলাদেশে আইনের শাসনের প্রয়োজনটা তাহলে বেগম খালেদা জিয়া কেন? আপনাকে আমি একটা কথা বলে আমি শেষ করবো, তাহলে জামাতে ইসলামের যারা যুদ্ধ অপরাধী ওনারা মামলা নিয়ে কেন বসে থাকবে? একটা নির্বাচন কমিশনে যদি কোনোভাবে একটা মনোনয়ন খালি দিয়ে রাখতেন তাহলে ওনার মামলা তো ফ্রি করে দেওয়া যেত, তাহলে কামরুজ্জামানের মতো তো ফাঁসি হইতো না। অন্তত পক্ষে নির্বাচনে দাঁড়ায় জনগণের কাছে ভোট চালিয়ে শুনেন। আমি এখন বলি, আপনারা একটু শোনেন, আপনাদের অনেক দুজনের জবাবই তো আমার দিতে হবে, একটু আমাকে সময় দেন। যেই সরকার আপনার ওই বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশ শাসন করে তারা কিন্তু গায়ের জোরে অনেক কথাই বলতে পারে। আপনি বাবু ভাই আপনি কিন্তু বলেছেন, আপনি কিন্তু এই পোডিয়ামে একটু গণতন্ত্র চর্চা করি আমরা, না এই পোডিয়ামে গণতন্ত্র আমি কিন্তু তথ্য প্রমাণ ছাড়া আমি বলি না, আমি 2008 সালেও এমপি ছিলাম, আমি দ্বিতীয়বারের মতো এমপি। আমি বলি যে বিনা ভোটে এমপি না, আমাদের সাথে লড়াই করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার মতো যোগ্যতা যাদের নেই তারা এই ধরনের কথাবার্তা বলেন। সংবিধানের একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য যারা অনির্বাচিত, যারা এমপি নন তারা এইভাবে কথা বলেন। আপনাদের দল নির্বাচনে কেন আসলো না? ভাই তাহলে দেখেছেন কেন? ভাই দেখ, আমার দল না, বহু দলই যায়নি, বহু দলই যায়, কোন দল যায় না। আমি একটু আচ্ছা বলা হচ্ছে এরশাদকে সিএমএইচে ভর্তি করে রওশন এরশাদকে বিরোধী দলের নেত্রী বানিয়ে আপনার নির্বাচনে আমি একটু আপনাদের পছন্দ বলা হচ্ছে যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সেই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা হয়তো রক্ষা হয়েছে, কিন্তু এই নির্বাচনের 5 জানুয়ারি নির্বাচনের যে সংকটটা ওখান থেকে শুরু হয়েছে, জনগণের অংশগ্রহণ ছিল, সেই নির্বাচন কিন্তু এই যেহেতু একটি ইনক্লুসিভ নির্বাচন হয়নি, সেজন্যই কিন্তু গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন হয়েছে। আমি যেটা এখন বলতে চাই, মামলার কথা ওনারা বললেন, মামলার আপনারা ভালো মতোই জানেন, এর আগে আপনি হয়তো জানেন না ভাই, জেলে থেকেও মানুষ নির্বাচন করেছে বিগত দিনে। আপনাদের দলের লোকও করেছে, অনেক দলের লোকও করেছে, জেলে থেকে নির্বাচন করা যায়। একটি মামলা, একটি লোকের নামে মামলা হলেই কিন্তু সে ওই মামলায় কনভিক্টেড হয়ে যায় না, আনলেস এন্ড আনটিল সে ওই মামলায় কনভিক্টেড হচ্ছে, সে কিন্তু ওই নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, এখন মির্জা আব্বাস সাহেব, এটা জামিনে মির্জা আব্বাস সাহেবের সব মামলা গায়েব হয়ে যাবে সেটা তো কেউ বলছে না,
ওনার জামিনের প্রশ্নে এখানে কথা হচ্ছে, জামিন পাবে কি পাবে না। জামিনটা কি সরকার দিবে, সেটাই নির্বাচন কমিশন এখন দিবে? ব্যাপার হচ্ছে হ্যাঁ কোর্ট দিবে। আপনি বলেন লেভেল প্লেইং ফিল্ড, আপনাদের ভাই আপনারা কথা বলেছেন আমি নীরবে শুনেছি এবং সেটাই নিয়ম। এখন আপনাদের যেমন লেভেল প্লেইং ফিল্ড না, আপনি কি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে একটি দলের মহাসচিবের নামে 100টার বেশি মামলা এবং সবগুলি একই মামলা, প্রত্যেকটাই গাড়ি পোড়ানো মামলা, প্রত্যেকটাই ইয়ের মামলা। আপনি বলেন এবং আমাদের মহাসচিব কিন্তু এখানে বের হয়ে কিন্তু ইলেকশনে হেল্প করতে পারছে না বা দলের কোনো কার্যক্রম করতে পারছে না, কিন্তু ওনাদের মহাসচিব কিন্তু বিভিন্ন মিটিং মিছিল বলে যাচ্ছে। আমাদের কথা হচ্ছে যে এটা হচ্ছে এখানে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। আপনি দেখেন রিজভী আহমেদের মতো একজন আপনি একজন স্বনামধন্য ছাত্র নেতা ছিলেন, রিজভী ভাইও জানেন যে একজন ছাত্র দলের একজন নেতা ছিলেন এবং এখনো উনি একজন মানে বিএনপির একজন উচ্চ মানের কর্মী। হ্যাঁ, ওনাকে প্রত্যেকটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, এটার কোনো নজির নাই। আপনি রিমান্ডে নিতে পারেন, ওনার প্রত্যেকটি মামলায় 3 দিন 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে, এটা কোনো নজির নেই। আপনি কি এটাকে আইনে আমি ওনার কথাই বলতে চাই যে আইনের শাসন বর্তমানে নেই। আজকে উনি বেগম খালেদা জিয়ার কথা বললেন, এটা আমি জবাব দিতে চাই। বেগম খালেদা জিয়া সেদিন গিয়েছিলেন পহেলা বৈশাখে জাসাসের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে, প্রতি বছরই উনি যান এবং সেখানে 2 ক্যান্ডিডেট ওখানে ছিলেন, ওখানে প্রার্থী পরিচয়। ওখানে আমার জানা মতে নির্বাচনে এটা তো নির্বাচন, আমি তোফায়েল সাহেবের প্রতি সম্পূর্ণ মানে সম্মান দেখিয়ে আমি বলছি এবং এটা কিন্তু নির্বাচন কমিশনের কমপ্লেন করা উচিত। যদি বেগম খালেদা জিয়া এখানে কোনো আইন ভঙ্গ করে থাকে নির্বাচন কমিশনের কিন্তু কমপ্লেন করা উচিত, যেটা ওনারা করে নাই। কারণ উনি কোনো সরকারি কোনো পদে নাই, উনি মন্ত্রীও না, উনি কোনো সরকারি প্রটোকল ব্যবহার করে। আরেকটা বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী, উনি হচ্ছে রতন ভাইয়ের কথা উনি বলছেন, কিন্তু আমার এখানে একটি উত্তর আছে। রাষ্ট্রীয় সন্ত্রাস মানে আপনারা কি এই কয়েকদিন যে আইন সালিশের রিপোর্ট অনুযায়ী 65 জনের উপরে আপনার বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে মারা গেছে, এটা আপনারা ধরবেন না? এটা আপনারা ভুলে যাবেন? পেট্রোল বোমা, অফকোর্স পেট্রোল বোমা আমি কন্ডেম করি, পেট্রোল বোমায় মানুষ মারা অফকোর্স আমি কন্ডেম করি, কিন্তু পেট্রোল বোমায় এটা তো কোনো কারা মেরেছে বা মারছে সেটা কিন্তু কোনো প্রপার ইনভেস্টিগেশন হয় না। আমি একটু বলি, আপনারা যে হরতাল দিয়েছেন, হরতাল এখন বন্ধ, এখন পেট্রোল বোমা হচ্ছে না, আপনাদের কর্মসূচির কারেই তারা বলছেন যে কর্মসূচির কারণেই হয়েছে। কর্মসূচি শুনেন, আমি আপনাকে বলি যেই সরকারের ভাই এই ইলেকশনের মধ্যে কিন্তু সালাউদ্দিন ভাই গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে আরো 4 বছর আগে, আজকে সেই বছর পূর্তি প্রোগ্রামও হয়েছে এবং এরা তো বড় নেতা, এদের কথা টিভিতে পত্রিকায় আসে, বহু লোক আছে যে আজকে খুঁজে পায় নাই। ভাই আপনারা তো বলেছেন যখন রিয়াজ রহমানের উপর আক্রমণ হয়েছিল তখন আপনাদের সাথে সাথে আপনারা 2 মিনিটের মধ্যে বলেছিলেন বিএনপির লোককে মেরেছে। হ্যাঁ, যখন এই কথাগুলো সরকারের পক্ষ থেকে আসে তখন কোনো প্রপার ইনভেস্টিগেশন কখনো হবে না এবং বাস্তবতা হচ্ছে এটাই যে আজকে 14 গ্রামে যুবলীগ নেতা আটক হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার রূপগঞ্জে বোমা বানাতে গিয়ে 4 ছাত্রলীগ নেতা আটক হয়েছে, যুবলীগ কর্মী আটক হয়েছে বোমা বানাতে গিয়ে। এখন কথা হচ্ছে না, নির্বাচন নিয়ে আমি থাকতে চেয়েছিলাম, ওনারা যেহেতু এনেছে এটা একটু আমার বলতে হবে, ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি নির্বাচনের কথায় আসি, সেটাতে আমি বলতে চাই যে ওনারা যে বললেন যে মামলাবাজ কথাটা ঠিক না। এগুলো প্রত্যেকটা মামলাই কিন্তু অধিকাংশ রাজনৈতিক মামলা এবং সেটা সেইভাবেই দেখা উচিত। এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমি বলবো যে আজকে যদি এখানে নির্বাচন কমিশনকে আমি আবার এখানে অনুরোধ করব এবং নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত ফেয়ার না হবে, নির্বাচন কমিশন দেখেন একেবারে নীরব, প্রত্যেকদিন কিন্তু তাদের কোনো এখানে কোনো ভূমিকা আমরা দেখি না। এখানে তাদের ভূমিকা নির্বাচন কমিশন সেটা আওয়ামী লীগের প্রার্থী হোক, বিএনপির প্রার্থী হোক, স্বতন্ত্র প্রার্থী হোক বা যেই দলের প্রার্থী হোক, প্রার্থী আইন লঙ্ঘন করছে কি করছে না, সবকিছু এই লেভেল প্লেইং ফিল্ড আছে নাকি, প্রত্যেকে প্রচারণা করতে পারছে নাকি, মির্জা আব্বাস সাহেব করতে পারছে না কিন্তু ওনার ওয়াইফ প্রতিদিন কমপ্লেন করছে কিন্তু, এবং এই কমপ্লেনগুলো ওরা নির্বাচন কমিশনও করছে। আমরা মিডিয়াটা দেখি, নির্বাচন কমিশনে যেটা করে সেটা আমরা দেখি না, করছে যে তাদের সকালে যারা ক্যাম্পেইন করে রাতে তাদেরকে ধরে নিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আবার আসবে। এবার আপনি এই প্রেক্ষিতে কোনো কিছু কথা বলবেন? আমি একটু বলতে দূরে যাব না, মামলা মোকদ্দমার কথাগুলো বললো, আমার পাশেই উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম বাবু এমপি,
উনি যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিল, ওনার হাতে ডান্ডা বেরি দিয়ে ঢাকা কোর্টে ঘুরানো হয়েছিল। এই ইতিহাস আমরা অতি তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? এবং 100 কতটা মামলা ওনার নামে হয়েছিল, 120টা মামলা হয়েছিল। এবং ছাত্রলীগের রানিং সেক্রেটারি এবং প্রেসিডেন্ট লিয়াকত আলী শিকদার দুইজনকে ডান্ডা বেরি দিয়ে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরানো। এরপরে বড় নেতাদের তো আসছেই, এক জেল থেকে কাশিমপুর থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে এভাবে নির্যাতন। সেগুলি তো পথ কারা শিখিয়েছে? এই সংস্কৃতিটাকে শুরু করেছে সেটা আপনারা জানেন, মিডিয়া জানে, দেশবাসী জানে। যাক, সেটা বলবো, সেই বলয় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই যেটা আপনি এই আলোচনার মূল বিষয় করতে হবে। জি বলেন। এটা হচ্ছে আধুনিক ঢাকা এবং আওয়ামী লীগের চিন্তা ভাবনা। এটা কি হাতির ঝিলের কথা বলছেন? এখানে হাতির ঝিল আছে, এরপরে ঢাকায় বস্তিবাসীদের জন্য কি হচ্ছে, তারপরে নগর উন্নয়নে কি কি পরিকল্পনা আছে, কোথায় কার পার্ক হবে। এই সরকার, শেখ হাসিনার নেতৃত্বের সরকার অত্যন্ত দ্রুত গতিতে এগুলি বাস্তবায়ন করে চলছে। আপনি জানেন ঢাকা মহানগরীতে যারা মেয়র প্রার্থী হচ্ছেন তারা কি সেই আধুনিক চিন্তা? আমার এখানে একটি কথা বলে আমি শেষ করব আপনাকে। এই যে বাস্তবায়নগুলি হচ্ছে, এখানে বিএনপির একজন প্রার্থী জনাব তাবিদ আবু আওয়াল, তার আব্বা হয়তো ইলেকশন করতে পারে নাই, সে কারণে আসছেন জানি আমার এলাকার। উনি তার প্রথম কথা বললেন যে সরকারের সাথে সমন্বয় করে উনি এগুলি করবেন। কিন্তু বিএনপি নেত্রী পল্টনে কি বলে দিলেন? এই ইলেকশন হচ্ছে সরকার পতনের ত্বরান্বিত করার ইলেকশন। তাইলে উনি সরকারের সাথে কিভাবে সমন্বয় করবেন? উনি মেয়র মাহবুব সাহেব একসময় বলেছেন যে এই নির্বাচনে অন্য কিছু হলে সরকার পতন এখান থেকে শুরু হবে। তাহলে যে মেয়র প্রার্থী বলতেছেন যে এই আমার এই সমস্ত এজেন্ডা এই বাস্তবায়ন সরকারের সাথে সমন্বয় করে করবেন, কিন্তু উনি মেয়র হওয়ার পরে ওনাকে পাঠাবেন আন্দোলন করো, আবার বোমা মারো, আরো আবার আন্দোলনের নেতৃত্ব দাও, নাহলে তুমি। আপনাকে অনেক ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটা প্রসঙ্গে আসতে চাই। কালো টাকা বা সাদা টাকা এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে পহেলা বৈশাখে প্রার্থী যারা হচ্ছেন তারা ভোটারদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন, খাওয়াচ্ছেন এবং আপ্যায়ন করছেন এবং টাকা পয়সা দিচ্ছেন কিছু কিছু। এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি আমি একটু জানতে চাই। এখানে একটু আমরা বলে নেই যে কালো টাকা সাদা টাকা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু নির্বাচনের টাকার ব্যবহারটা কেমন হবে এই বিষয়টা আমরা আনতে চাই। কালো টাকা সাদা টাকার ব্যাপারটা আইনগত ব্যাপার, কিন্তু নির্বাচনে টাকা থাকলেই কেউ কি টাকা ব্যবহার করতে পারবে? নির্বাচনে কেউ কি ধর্মকে ব্যবহার করতে পারবে? নির্বাচনে কেউ কি কারোর উপর সন্ত্রাস সৃষ্টি করতে পারবে? এগুলো একটা সাধারণ নীতিমালা, যে নির্বাচনে একটা গণতান্ত্রিক নীতিমালা আমাদের থাকা উচিত। সেটা একটা দিক আমাদের এখানে খুবই খেয়াল করা উচিত, যে উৎসব আসলে সেই উৎসবকেও কখনো কখনো প্রচারে, নির্বাচনী প্রচারে কাজে লাগানো যাবে না। নির্বাচন কমিশন এটা বলে দিয়েছিল, কিন্তু এটা কয়জন মেনেছে? আমরা অন্তত বলতে পারি, আমরা সিপিবি বাসাদের পক্ষ থেকে আমরা যখন দক্ষিণে বজলুর রশিদ ফিরোজকে কিংবা উত্তরে কাফি রতনকে দিয়েছি, এখন আপনারা বলবেন তাদের তো টাকাই নাই। এখন যেহেতু তাদের টাকা নেই, খরচ করবে কিভাবে? যাদের টাকা আছে তারা খরচ করবে। তাহলে ওই লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? এখন আনিসুল হকের সাথে কাফি সাহেবের তো লেভেল প্লেইং ফিল্ড হবে না যদি অর্থের কথা চিন্তা করেন। সেটা একজন ব্যবসায়ী, কিন্তু অর্থ থাকলে কি খরচ করতে পারবে? নির্বাচন কমিশন লিমিট করলো কেন? কিন্তু বলা হয় যে কালো টাকা সাদা টাকা খরচ করা হয় প্রার্থীদের। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা সহজ প্রশ্ন, এটা আপনার কাছে একটু জানতে চাই। সেটা হচ্ছে, প্রার্থীরা যদি কিছু টাকা খরচ করেন, দরিদ্র অসহায় মানুষ, অসহায় ভোটার যারা আছে, তারা যদি কিছু টাকা পায়, একবেলা যদি খেতে পারে, একবেলা যদি চা খেতে পারে, একসময় যদি চা খেতে পারে, 10টা টাকা যদি পায়, তাহলে অসুবিধাটা কোথায়? কারণ এই প্রার্থী, এই এমপি অথবা এই মেয়রকে হয়তো কোনোদিন আর চোখেও দেখবে না সে, কিন্তু এই ভোটের কারণে হয়তো তার কাছে যাচ্ছে, 100টা টাকা দিচ্ছে, খাচ্ছে। অসুবিধাটা কোথায়? নির্বাচিত হবে তো একজন। অসুবিধাটা এই জায়গায়, তাতে মানুষের বিবেক বলতে কিছু থাকে না। আবার আমরা এই কথাটা তো বলি যে আমাদের ভোটার যারা আছেন তারা কিন্তু অনেক বিচক্ষণ, তারা যাচাই করে ভোট দেবেন, কিন্তু ভোটের সময় তারা বিচক্ষণতা প্রকাশ করুক। সেটার জন্য একটা গণতান্ত্রিক আন্দোলন লাগে। যে কারণে দেখবেন যে ক্যান্ডিডেটরা হয়েছে, তাদের আপনি পোর্টফোলিওটা দেখেন, অতীতের ইতিহাসটা দেখেন। আমরা বজলুর রশিদ ফিরোজের কথা বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সমস্ত গণ আন্দোলনে আছেন। কাফি রতনের কথা বলেন, আছেন। বাকিদের কথা যদি দেখি, তারা কতজন কতটা নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলেন, সেটা যদি আমরা দেখি। একটা দিক। 2 নম্বর হচ্ছে, কয়েকদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটলে সংক্ষেপেই বলবো, চৌধুরী পাড়ায় একটা বস্তি দেবে। ঢাকা শহরে বস্তি কত আছে? 4720টা। সংসদে 2014 সালে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বললেন। এই বস্তিবাসীদের জন্য ঢাকা শহর কি একটা নাগরিক সুবিধার শহর হবে? এই ঢাকা শহরে 1,64,00,000 মানুষের মধ্যে যদি 80 থেকে 90 লক্ষ মানুষ নিম্নবিত্ত হয়, তাদের জন্য ঢাকা শহর কি বাসযোগ্য ঢাকা হবে?
এই প্রশ্নগুলো কে উত্থাপন করবে? আমরা এখানে একটা প্রশ্ন আছে, বিশ্বের কোনো দেশে কিন্তু একটা রাজধানীতে এত অল্প আয়ের বা নিম্ন আয়ের মানুষ কিন্তু থাকে না, কারণ এই শহরটা হলো এক্সপেন্সিভ। যে কোনো দেশের তাদের রাজধানী শহর কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। আমাদের দেশে কিন্তু গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যেহেতু সব অবকাঠামো এখানেই গড়ে উঠেছে, আমাদের নিম্ন আয়ের মানুষও কিন্তু ঢাকা মহানগরীতে থাকে। এদেরকে স্ট্রাগল করতে হয়, সংগ্রাম করতে হয়, তবে এদের জন্য সবার জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমরা এখানে যেটা বলতে চাই, ঢাকা শহর টিকিয়ে রেখেছে কিন্তু গাড়ির ড্রাইভার, গার্মেন্টস কর্মী, বাড়ির গৃহকর্মী। এখন ধরেন বাড়ির গৃহকর্মী আপনি কাজে ব্যবহার করবেন, সে কি তাহলে টঙ্গী থেকে এসে কাজ করবে? তাকে তো ঢাকা শহরে তার আশেপাশে কোথাও না কোথাও থাকতে হবে। তাহলে সিটি কর্পোরেশন কি এই ব্যবস্থাটুকু করতে পারে যে খাস জমি বা ঢাকা শহরের আশেপাশে 30,000 একর খাস জমি দখল হয়ে আছে বিভিন্ন জনের হাতে? এই সিটি কর্পোরেশন যদি এরকম হয়, যেমন ধরেন সিটি কর্পোরেশনের সক্ষমতা কি, 1972 সালে বাংলাদেশের বাজেট ছিল 800 কোটি টাকার, আর গত বছর সিটি কর্পোরেশনের বাজেট উত্তর এবং দক্ষিণ মিলে হয়েছে 3000 কোটি টাকার। তার মানে 1972 সালে রাষ্ট্রের বাজেট যা ছিল তার 4 গুণ বেশি বাজেট ঢাকা সিটি কর্পোরেশনের জন্য আছে। তাহলে সেই অনুযায়ী নাগরিক সুবিধা পারবে না কেন? বাড়তে হবে। আমরা এটা শেষ করি, আমরা সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা অনেক বাড়বে আমাদের আগামী 28 এপ্রিল যারা আমি একটু 1 মিনিট ওনার কথা, 1 মিনিট আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংক্ষেপে সংক্ষেপে চারজনই একটু একটু বলবেন, আমাদের সময় খুব কম। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এটি হচ্ছে একজন লেখক লিখেছেন যে পুরুষকে মানুষ হতে হবে, পুরুষ কবে মানুষ হবে, বাঙালি সভ্য হবে কবে, এরকম একটা কিছু আছে। তারপরে হচ্ছে যে আমাদের দেশে আমরা মানুষ হওয়া কিন্তু খুব কষ্টের, পশু পাখি কিন্তু নিজ গুণে মানুষ, পশু পাখি। সেই ক্ষেত্রে এই যে নির্যাতনটা হলো, সিসি ক্যামেরা আছে, পুলিশের ব্যবস্থা ছিল এবং 3 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সেই ক্ষেত্রে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, আমি বলতে চাই বিরোধী দলীয় নেত্রী আমাদের মহিলা, আবার সরকার দল প্রধানমন্ত্রী মহিলা, আপনিও একজন মহিলা, আপনি কিভাবে দেখেন সংক্ষিপ্ত আকারে একটু বলুন। সেটা আমি বলতাম, অ্যাকচুয়ালি সেই কথাটাই আমি বলতাম যে এখন আইন শৃঙ্খলার অবস্থা যেটা, যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি মহান জায়গায় পয়লা বৈশাখের দিন যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনা ঘটেছে। সন্ধ্যায় পয়লা বৈশাখে আমাদের একজন বোনকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে, আদিবাসী একজন বোনকে। এবং এটা কিন্তু নতুন না, আমরা দেখেছি এর আগেও 2000 সালেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সময় 31st নাইটে এরকম ঘটনা ঘটেছে। 1995 সালে এরকম ঘটনা ঘটেছে, 15ই সেপ্টেম্বর তখন আওয়ামী লীগের হরতাল চলছিল, তখনও কিন্তু একটা মহিলার সাথে না, একজন পুরুষের সাথে, একজন অফিসকামী পুরুষকে তারা উলঙ্গ করেছিল। আমার কথা হচ্ছে যে, এবং সেদিনের ঘটনাটা পুলিশ কিছু কদম দূরেই দাঁড়িয়েছিল। এবং আমার কথা হচ্ছে যে আজকে এত প্রহরায়, এত সিসিটিভি থাকার পরেও তাহলে প্রশাসন কি করছে? এত পুলিশ, র্যাব, বিজিবি এরা কি করছে? তা আমার কথা হচ্ছে যে আজকে এই যে আইন শৃঙ্খলার যে অভাব, আজকে পত্রিকায় আছে একটি বাচ্চা ছেলেকে আজকে 4 দিন নিখোঁজ থাকার পর তাকে পানি থেকে টেনে তুলেছে, হ্যাঁ, এবং শিশু কিশোরদেরকে বাসে পাওয়া যাচ্ছে, পুলিশের বাসায় বাচ্চাদের লাশ পাওয়া যাচ্ছে। এবং আজকে যেই আইন শৃঙ্খলার যা অবস্থিতি, খুন গুমের যা অবস্থা, এবং এই যে নারীদের যে কোনো নিরাপত্তা নাই এখানে, মানে আপনি বললেন যে নির্বাচনে মনে হচ্ছে সব ঠিক, কিন্তু আসলে কিন্তু কিছুই ঠিক না। এবং আইন শৃঙ্খলার অবস্থা আগেও যা খারাপ ছিল এখনো খারাপ। আপনি একটু সংক্ষেপে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটছে ওটা অত্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেষ করে এসেছেন, অত্যন্ত নিন্দনীয়। তবে এই ঘটনাটি আমি যে দৃষ্টিতে দেখতে চাই, এই দৃষ্টিতে এটা হচ্ছে যারা বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না, পয়লা বৈশাখ বিশ্বাস করে না, এই সমস্ত উৎসবগুলি যারা সবসময় বিরোধিতা করে। আপনি এর আগে জানেন বইমেলাতে অভিজিৎ হত্যাকাণ্ড হয়েছে, আমি এখানে পুলিশের ব্যর্থতা, এই যে ঘটনাগুলা যারা আমার কথা, এই যে ঘটনাটা ঘটেছে, এটা কারা ঘটেছে আপনার নিশ্চয়, আমি একদম সুস্পষ্ট ভাবে বলতে চাই, যারা মৌলবাদী জঙ্গি, যারা 64 জেলায় একসাথে বোমা বিস্ফোরণ করতে পারে, তারা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কলেজে বিশ্ববিদ্যালয় একসাথে করতে পারে। কারণ এরা এই আগামী পয়লা বৈশাখে যাতে নারীরা অংশগ্রহণ না কমে আসে, নারীরা যাতে না যায়, নারীরা যাতে ভয় পায়, এই ঘটনাগুলা সেই জন্যই ঘটানো হয়েছে। এবং পুলিশের ব্যাপারটা হচ্ছে, পুলিশ
যতটুকু পাস বলা হচ্ছে পুলিশ উপস্থিত ছিল, উপস্থিত ছিল পুলিশ, এখানে লক্ষ লক্ষ লোকে জমায়েতের ভিতরে যে ঘটনাটা ঘটছে তাদের নিশ্চয় ব্যর্থতা আছে, সেটা সরকার খতিয়ে দেখছে, উদ্বোধন কর্মকর্তারা বলেছেন, সেটা তদন্ত হলে বেরিয়ে আসবে। এখানে কোন ছাত্রলীগের কর্মীর একটু সংক্ষিপ্ত আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই দিনে সবসময় ভুল ইনফরমেশন দিবেন, এটাই আপনাদের। একটা মিনিট আমরা বাবুর কাছে আসছি, আপনি বানিয়ে বানিয়ে কথা বললে তো হবে না। আমাদের সময় শেষ। 3 জন ছাত্রলীগ কর্মীকে রতন ভাই আপনার কাছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সংক্ষিপ্ত আকারে একদম? জি, একটা যেমন যদি আনন্দের সঙ্গে তার সংস্কৃতি যুক্ত না হয় সেটা যেমন মাতলামি হয়, ঠিক তেমনি নির্বাচনের সঙ্গে যদি গণতান্ত্রিক সংস্কৃতি যুক্ত না হয় সেটাও কিন্তু একটা ভোট যুদ্ধের মতন জায়গায় চলে যায়। আজকে পয়লা বৈশাখের যে ঘটনাটা ঘটলো এর কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পয়লা বৈশাখ একটা তাৎপর্য ছিল। আমরা পশ্চিমবঙ্গ পয়লা বৈশাখ পালিত হয়, পূর্ববঙ্গ পালিত হয়। পূর্ববঙ্গে কেন এত ব্যাপকভাবে হয়েছিল? আইয়ুব খান যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করতে চেয়েছিল তখন তার বিরুদ্ধে আমরা যে বাঙালি সংস্কৃতির যে উন্মেষ ঘটাবার জন্য পয়লা বৈশাখের সঙ্গে আনন্দ এবং তার সঙ্গে সংস্কৃতি এবং তার সঙ্গে একটা শোষণ মুক্তির আকাঙ্ক্ষা যুক্ত হয়েছিল বলে পয়লা বৈশাখ এত বড় রূপ নিয়েছিল। আজকে দেখুন আমাদের এখানেও খেয়াল রাখতে হবে যে ঢাকা নগরে এই যুবকদের সামনে উন্নত জীবনের কোনো সন্ধান পাওয়ার জায়গা নেই, তাদের খেলার জায়গা নেই, তাদের উন্নত সংস্কৃতির চর্চা নাই। তারা ভোট কর্মী হয় অথবা তারা রাজনৈতিক আন্দোলনের ভাড়াখাটা কর্মী হয়। এই কর্মীদের কাছে বিনোদন বলতে হচ্ছে নারীর উপরে অথবা অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়াটা। ফলে একদিকে যেমন পুলিশি নিষ্ক্রিয়তা, আবার আরেকটা একটু বলে শেষ করি যে রোম যখন পুড়ছিল তখন নিরো নাকি বাঁশি বাজাচ্ছিল, এটার ঐতিহাসিক বাস্তবতা নাই। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম এইরকম ঘটনা 30 মিনিট ধরে যখন হচ্ছিল তখন প্রক্টর সাহেব তিনি মানে দাবা খেলছিলেন। হ্যাঁ, এটা মিডিয়াতে বলেছে। যাই হোক, এই যদি হয় তাহলে আমরা মনে করবো যে প্রশাসনেরও একটা দায়িত্ব ছিল, প্রশাসন দায়িত্ব অবহেলার জন্য দায়ী। বাবু ভাই, আমি এবং ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে অনেক সময়। জি বলেন। ছাত্রলীগ ছাত্রদল কাউকে আমি দায়ী করছি না, সন্ত্রাসী বা অন্যায়কারী যে আমি অসভ্যদেরকে দায়ী করছি। সুতরাং সভ্যতা ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা সবার দরকার, কেউ কাউকে দোষারোপ করলে চলবে না। আমি আজকে একটা সুন্দর উদাহরণ দিতে চাই, আমি নিজেই যে উদাহরণটা সাক্ষ্য। আমি আজকে একটা মসজিদে নামাজ পড়েছি, সেটা হলো পুরান ঢাকার একটা মসজিদে। তখন আমি যখন ঢুকলাম ওই মসজিদে তখন ইমাম সাহেব বক্তব্য দিতেছিলেন পয়লা বৈশাখের যে অনুষ্ঠান আমরা করছি বা বাংলাদেশে হচ্ছে এইটা শিরক, এটা শিরকের পর্যায়ে, এটা করা ভালো না, এটা যারা করবে তারা কখনই আমলনামায় তাদের পাপ লেখা হবে। এই বিভিন্ন রকম বক্তব্য উনি দিচ্ছেন, আমি অবাক হয়ে শুনলাম। এখন প্রশ্ন হলো যে নাসির যে কথাটা বলেছেন আমাদের নেতা, তার কথাটা কিন্তু আপনি এই ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন না। এই অপসংস্কৃতি যারা এটাকে মনে করে, সংস্কৃতিকে যারা অপসংস্কৃতি মনে করে, আমাদের কালচারকে যারা পিছনের দিকে ঠেলে দিতে চায়, এতে যারা মদত যোগায়, ওরা পরিকল্পিতভাবেই এই ধরনের দুই একটি ঘটনা ঘটায়। লক্ষ লোকের মাঝে দুই একটি ঘটনা যখন ঘটে যায় তখন এটা ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এটা ঘৃণিত। যেহেতু ঘৃণিত সেহেতু আমরা সবাই এটাকে স্পষ্টভাবে বলতে পারি যে এই ধরনের পরিকল্পিত ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে খুঁজে বের করা আইনি দায়িত্ব এবং দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। কিন্তু বিষয়টাকে সার্বিকভাবে সবাই যেন সহযোগিতা করে এটাই আমি কামনা করছি, তাহলেই পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। সরকারের ব্যর্থতা খোঁজার কোনো জায়গা এটা হলো না, অপরাধীকে তাকে খুঁজে বের করতে হবে সবাই মিলে। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। আমার রাজিকুজ্জামান রতন, শামা ওবায়েদ এবং সাইফুদ্দিন নাসির, নজরুল ইসলাম বাবু সাহেব, আপনাদের চারজনকে আমাদের ডেমোক্রেসি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক, আমি একটা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু অনেক অনুষ্ঠানই হয়, বড় ছোট মিলিয়ে অনেক অনুষ্ঠানই হয়, কিন্তু একটা গোষ্ঠী যারা এই ধরনের বড় অনুষ্ঠান, অসাম্প্রদায়িক চেতনার অনুষ্ঠান, পহেলা বৈশাখের মতো এত বৃহৎ অনুষ্ঠান বাংলাদেশের, সেই অনুষ্ঠানকে চায় না বা পছন্দ করে না, তাদের মধ্য থেকে হয়তো এরকম ঘটনা ঘটতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত করছেন, তাদের তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে কারা এই কাজটি করেছেন। এবং আমরা যেটা জানি 1.5 ঘন্টা যাবৎ এরকম ন্যাক্কারজনকভাবে মেয়েদের উপর আক্রমণ করেছে ছেলেরা। এই ছেলেদের শুভবুদ্ধির উদয় হোক, নৈতিকতা অবক্ষয় থেকে ছেলেরা মানুষের মতো মানুষ হোক, ছাত্ররা মানুষের মতো মানুষ হোক, সেটি আমরা চাই। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক বান্ধবী, আজকের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে শনিবার সকাল 8:30টায়। আপনারা যেখানে আছেন, দেশে কিংবা দেশের বাইরে, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
চেয়ার তো আর কোনো কথা নাই কে আমি ব্যবসা করি এলিগা কদর বুঝি বেঙ্গল চেয়ারের কম জায়গায় অনেক চেয়ার এখন যায় সহজে হিলা পড়ে না এক গাড়িতে অনেক চেয়ারের জায়গা লয় হেলিকে ট্রান্সপোর্ট খরচ भी কম পড়ে বেঙ্গল ডেকোরেটর চেয়ার সবচেয়ে বেশি ডিজাইন অনেক রং কাস্টমারের চাহিদা মতো প্যান্ডেলের লগে রং মিলাই দিয়া পারি শক্ত মজবুত উন্নত প্রযুক্তি নিশ্চিত মান বেঙ্গল ডেকোরেটর চেয়ার দেশের সেরা চেয়ার আর কোনো কথা নাই কে আবে বেঙ্গল আস্থা শতভাগ দেহের সাথে মনের বন্ধু আছে যেমন লিঙ্ক তেমন কইরা প্রাণটা জোড়ায় প্রমি পাউডার ড্রিঙ্ক। বাংলাদেশের আবহাওয়ায় মানুষের শারীরিক গঠন ও স্বাদকে প্রাধান্য দিয়ে 100% ভিটামিন সি সমৃদ্ধ আম ও কমলা স্বাদে তৈরি করা হয় প্রমি পাউডার ড্রিঙ্ক। প্রমি পাউডার ড্রিঙ্ক। প্রমি এগ্রো ফ্রুটস লিমিটেড, বাংলাদেশ। মাস্তি হবে সারা বেলা। আমরা সবাই আছি জীবনের কাছে কাছি সুন্দর আগামীটা গড়বে Royal Tiger drink. Recharge yourself. কিভাবে আম তো নিলেন, কাসুন্দি নেবেন না? খাঁটি দেশি রেসিপিতে তৈরি ঘন আর ঝাঁঝালো প্রাণ কাসুন্দি। প্রাণ কাসুন্দি গ্রীষ্মের স্বাদ বাড়ায়। সুস্বাস্থ্যের জন্য খাবার সঠিক ও নিরাপদ পাত্রে রাখা খুবই প্রয়োজন। ফ্রিজে খাবার রাখা, ওভেনে খাবার গরম করা সবকিছুতেই প্রয়োজন স্বাস্থ্যসম্মত কন্টেইনার। বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ 100% ফুড গ্রেডেড, নানান রং, সাইজ ও ডিজাইন। বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ, খাবারের বডিগার্ড। বেঙ্গল আস্থা শতভাগ। দেহের সাথে মনের বন্ধু আছে যেমন লিঙ্ক তেমন কইরা প্রাণটা জোড়ায় প্রমি পাউডার ড্রিঙ্ক। বাংলাদেশের আবহাওয়ায় মানুষের শারীরিক গঠন ও স্বাদকে প্রাধান্য দিয়ে 100% ভিটামিন সি সমৃদ্ধ আম ও কমলা স্বাদে তৈরি করা হয় প্রমি পাউডার ড্রিঙ্ক। প্রমি পাউডার ড্রিঙ্ক। প্রমি এগ্রো ফ্রুটস লিমিটেড, বাংলাদেশ। আজ খুশিতে আইসা বাইনাচি হই দিশাহারা। Cheer up! Clear lemon drink. Everybody cheer up! হাজী হাসান মাহমুদের পক্ষ থেকে